চন্দ্রাবতী ষোড়শ শতাব্দী অর্থাৎ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদুষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে মৈমনসিংহ গীতিকার এক কবি নয়নচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিত কথা রচনা করেন। আজকের যাত্রা চন্দ্রাবতীর বাড়ি। ইশাখার দুর্গ দেখার পর এখন আমাদের গন্তব্য চন্দ্রাবতীর বাড়ি। গ্রামের ভিতরের রাস্তা, দুই পাশে রাস্তার ধারে গাছ আর গাছ অথবা সবুজ মাঠ। সময়টা দুপুরবেলা হলেও গাছের ছায়ায় মোটরসাইকেল চালাতে বেশ ভালোই লাগছিল। রাস্তা আমার মুখস্থ নয়, তাই গুগলের সহায়তা নিয়েছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ও যে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রাবতীর বাড়ি। যদিও এই বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছিল ফুলেশ্বরী নদী। বর্তমানে কিছু জায়গায় খালের মতো থাকলেও অধিকাংশ জায়গায় চিহ্ন নেই, যেমন এখানে এখন আর ফুলেশ্বরী নদীর চিহ্ন নেই। কে এই চন্দ্রাবতী, কি তার পরিচয়, কেন সে এত পরিচিতি পেয়েছে, এসব সহ থাকছে আরো অনেক কিছু। শেষ পর্যন্ত দেখুন, জানা যাবে সবকিছু। কে এই চন্দ্রাবতী? চন্দ্রাবতী এদেশের প্রথম নারী কবি। তার জীবন কাহিনী নাটকের চেয়েও নাটকীয়, বেদনা ভরাতুর। কবি চন্দ্রাবতী আনুমানিক 1550 সালে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তার পিতা মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা কবি বংশীদাস ভট্টাচার্য এবং মাতার নাম সুলোচনা বা অঞ্জনা। তার নিবাস ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাতোয়াইর গ্রামে। জীবনকাল 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। বঙ্গভাষায় তার রচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী আত্মপরিচয় দিয়েছেন। মৈমনসিংহ গীতিকায় তার নিজের রচিত মলুয়া গীতিকাব্য এবং তার জীবনী অবলম্বনে পরবর্তী সময়কার কবি নয়নচাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতী পালায় তার কথা পাওয়া যায়। তার জীবনের ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলা সহ গোটা পূর্ববঙ্গের মানুষের মুখে মুখে ফিরে এসেছে। তার রচিত রামায়ণ কিছুকাল আগেও ময়মনসিংহ তথা ভাটি বাংলার মেয়েরা বিবাহ উপলক্ষে গান করত। চন্দ্রাবতী নিজের কাব্য ছাড়াও পিতা বংশীদাসের মনসামঙ্গল কাব্যের অনেকাংশ রচনা করেছিলেন। চন্দ্রাবতীর লোকগাথা থেকে জানা যায়, বাল্যকালে চন্দ্রাবতীর বন্ধু ও খেলার সাথী ছিলেন জয়ানন্দ বা জয়চন্দ্র চক্রবর্তী। জয়চন্দ্র চক্রবর্তী নামের এক বালক। ফুলেশ্বরী নদীর এপারে মানে পাতোয়ারি পল্লীতে চন্দ্রাবতীর বাস, আর জয়চন্দ্রের নিবাস ওপারের সুন্দা গ্রামে। বাগানে শিব পূজার ফুল তোলার সময় চন্দ্রাবতীর সঙ্গে জয়চন্দ্রের পরিচয় ও সখ্যতা ঘটে। পরবর্তীতে বড় হলে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে স্থির করেন। বিবাহের দিনও স্থির হয়।
হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় ত্রিকোণ প্রেম। শাস্ত্রবিদ পণ্ডিত জয়চন্দ্র ইতিমধ্যে অন্য এক রমণীর প্রেমে পড়ে যান। স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানির অসামান্য রূপে মুগ্ধ হয়ে ব্রাহ্মণ জয়চন্দ্র আসমানিকে একাধিক প্রেমপত্র লেখেন। এই ত্রিকোণ প্রেমের ফলাফল হয় মারাত্মক। আসমানির বাবা জয়চন্দ্রকে আসমানির সঙ্গে তার বিবাহ দিতে সম্মত হন। জয়চন্দ্র নিজ ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে জয়নাল রাখেন। ঘটনাটি সেই দিন ঘটে যেদিন জয়চন্দ্র ও চন্দ্রাবতীর বিবাহের দিন স্থির হয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা চন্দ্রাবতী বিবাহের সাজে বসেছিলেন। তখনই সংবাদ পেলেন জয়চন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং অন্যত্র বিবাহ করেছেন। ফলে চন্দ্রাবতী হতভম্ব হয়ে পড়েন। ভিডিও একটু বড় হচ্ছে, তবে খারাপ লাগবে না, শুনুন কি হলো পরে। পরবর্তীতে চন্দ্রাবতী তার বাবার কাছে অনুমতি নেন যে সারা জীবন অবিবাহিত থেকে শিবের সাধনায় আত্মনিবেদন করবেন। তার পিতা রাজি হন এবং তার জন্য ফুলেশ্বরী নদীর তীরে একটি শিব মন্দির নির্মাণ করে দেন। সেখানে এখনো দুটি মন্দির আছে। একটি ছিল শুধু চন্দ্রাবতীর জন্য এবং অন্যটি সবার জন্য, এমনটাই এলাকার লোকজন বলেন। ইতিমধ্যে বেশ কিছুকাল পরে জয়চন্দ্র বুঝতে পারেন যে আসমানির প্রতি তার টানটা ছিল মোহমাত্র। মনের থেকে তিনি চন্দ্রাবতীকেই প্রকৃত ভালোবাসেন। অনুতপ্ত জয়চন্দ্র স্থির করেন যে চন্দ্রাবতীকে তার মনের কথা জানাবেন। তিনি চন্দ্রাবতীকে একটি পত্র লিখে পাঠান। পত্র পড়ে চন্দ্রাবতী সংযম ও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অশ্রুসিক্ত বদনে পিতার কাছে পরামর্শ চান। কন্যার মানসিক শীতলতা মেটাতে বংশীদাস তাকে সান্ত্বনা দিলেন। তুমি যার লইয়াছ মাগো সেই কাজ করো, অন্য চিন্তা মনে স্থান নাহি দিও আর। জয়চন্দ্রকে পত্র দ্বারা নিষেধ করে চন্দ্রাবতী যোগাসনে বসেন, মনের সমস্ত অর্গল রোধ করলেন। এক সন্ধ্যায় জয়চন্দ্র বিচ্ছেদ দূর করার আশায় পাথোয়ারি গ্রামে মন্দিরের সামনে আসেন এবং চন্দ্রাবতীকে ডাকেন। কিন্তু দরজা বন্ধ থাকায় এবং একাগ্র মনে ধ্যানে নিমগ্ন থাকায় সেই শব্দ প্রবেশ করল না চন্দ্রাবতীর কানে। ব্যর্থ প্রেমিক জয়চন্দ্র তখন লাল বর্ণের সন্ধ্যা মালতী ফুল দিয়ে মন্দিরের দরজার সামনে 4 লাইনের একটি কবিতা লিখেন। 4 লাইনের একটি কবিতা লিখে চন্দ্রাবতী ও পৃথিবীকে চিরবিদায় জানিয়ে সেখান থেকে চলে যান। শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী। পাপিষ্ট জানিয়া মোরে না হইলে সম্মত, বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মতো। অনেক পরে মন্দির থেকে বেরিয়ে চন্দ্রাবতী বুঝতে পারেন যে মন্দির কলুষিত বা অপরিষ্কার হয়েছে। তাই পরিষ্কার করার জন্য তিনি কলসিকাকে পানি আনতে যান পার্শ্ববর্তী ফুলেশ্বরী নদীতে। ঘাটে পৌঁছেই চন্দ্রাবতী বুঝলেন সব শেষ। ফুলেশ্বরী নদীর পানিতে ডুবে আত্মহত্যা করেছেন জয়চন্দ্র। প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর পানিতে। এই অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারলেন না চন্দ্রাবতী। তিনিও প্রেমিকের সাথে ফুলেশ্বরী নদীতে ডুবে আত্মহত্যা করেছেন। চন্দ্রাবতী কেন বিখ্যাত? প্রথম নারী কবি হিসাবে স্বীকৃতি। চন্দ্রাবতী তার কবিতায় নারীর অধিকার, আবেগ ও সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা সেই যুগে অত্যন্ত বিরল ও সাহসী পদক্ষেপ ছিল। নারীবাদী দৃষ্টিভঙ্গিতে রচিত চন্দ্রাবতীর রামায়ণ এবং তার প্রেম কাহিনী। ধন্যবাদ।